ত্রিকোণমিতির লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো ত্রিকোণমিতিতে দুইটি চ্যাপ্টার রয়েছে, একটি হচ্ছে ত্রিকোণমিতিক 6 পয়েন্ট এবং আরেকটি হচ্ছে ত্রিকোণমিতিক 7 পয়েন্ট। এখন আমরা প্রথমত ত্রিকোণমিতিক 7 পয়েন্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো ত্রিকোণমিতিক 7 পয়েন্টে যে অনুশীলনীগুলো রয়েছে, যেমন ত্রিকোণমিতিক 7.1, 7.2, 7.3, আমরা ক্রমান্বয়ে সবগুলো জিনিসই কমপ্লিট করব। এখন আমরা আজকে ত্রিকোণমিতিক 7.1টা ভালো করে দেখে নেব। এখন চলো বন্ধুরা, আমরা ত্রিকোণমিতিক 7.1 এ কি কি জিনিস শিখতে যাচ্ছি সেগুলো দেখে নিই। ত্রিকোণমিতিক 7.1 এ আমরা যে জিনিসটা প্রথমেই শিখবো সেটি হচ্ছে ভাইয়া কোণ। এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি ভাইয়া কোণ কত প্রকার, তোমরা সকলেই বলবো ভাইয়া কোণ তো অনেক প্রকারই হয়, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ। কিন্তু আমি তোমাদের যে জিনিসটা আজকে শেখাতে যাচ্ছি সেটি হলো ত্রিকোণমিতিক কোণ। না, ত্রিকোণমিতিতে কয় প্রকার কোণ রয়েছে? ত্রিকোণমিতিতে মূলত দুই প্রকার কোণ রয়েছে, একটি হচ্ছে জ্যামিতিক আর একটি হচ্ছে ত্রিকোণমিতিক। দেখো, আমরা প্রথমত যদি জ্যামিতিক কোণটা বুঝতে চাই, দেখো আমি তোমাদের বললাম, দেখো এই কোণটা আমরা ধরে নিই কত, 40 ডিগ্রি। তাহলে আমি তোমাদের এই কোশ্চেনটা করলাম, দেখো ভাই তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তোমরা বলবা সিম্পল ভাইয়া 360 ডিগ্রি থেকে আপনি 40 ডিগ্রি মাইনাস করে দেন। তাহলে ভাইয়া এই কোণটা আমরা পেলাম কত? 320 ডিগ্রি, তাই না? যদি 320 ডিগ্রি পেয়ে থাকি, আমি তোমাদের আরেকটা কোশ্চেন করলাম, ভাইয়া এটাকে যদি আমি ভাইয়া 20 ডিগ্রি ধরি, তাহলে এই কোণটা তোমরা কত পাবা? আমরা বলবো 340 ডিগ্রি। তাহলে আমি আরেকটা সহজ কোশ্চেন করলাম, দেখো তো ভাইয়া তাহলে কি বলবা এই কোণটা কত? এখন তোমরা বলবা এটা তো আরো সোজা, এই কোণটা যেহেতু একটা বাহুর উপর আরেকটা বাহু ওভারল্যাপিং করছে, সেহেতু এই কোণটা কত ভাইয়া? 0 ডিগ্রি। আর তাহলে এই কোণটা কত ভাইয়া? এই কোণটা 360 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি ভাইয়া, দেখো তো এই জায়গা থেকে আমরা কোনোভাবে কি কোনো নেগেটিভ কোণ পাই? এবার এই জায়গা থেকে আমরা কোনোভাবেই কোনো নেগেটিভ কোণ উৎপন্ন করতে পারবো না। এখন তাহলে এই জ্যামিতিক কোণের রেঞ্জ কত ভাইয়া? তাহলে আমরা এই জ্যামিতিক কোণের রেঞ্জটা কি বলতে পারি? জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে কি ভাইয়া? 0 ডিগ্রির কি সমান বা বড় থেকে এই যে জ্যামিতিক কোণটা কি হবে? 360 ডিগ্রি সমান বা ছোট, এর বাইরে কিন্তু জ্যামিতিক কোণ যাইতে পারে না। ঠিক আছে, এখন যদি আমরা ত্রিকোণমিতিক কোণটা নিয়ে ভাই আলোচনা করি, ত্রিকোণমিতিক কোণটা কি হবে দেখো তো ভাইয়া। আমরা যদি ত্রিকোণমিতিক কোণটা নিয়ে আলোচনা করি, ত্রিকোণমিতিক কোণ আমরা বুঝতে গেলে আমাদের একটা চতুর্ভাগ চিন্তা করতে হবে। ঠিক আছে, এখন আমরা সবাই জানি ভাইয়া এই চতুর্ভাগগুলো আমরা সবাই চিনি। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখন আমি যদি ভাই এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের পজিটিভ দিককে ভাই আমরা যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে ঘুরাইতে পারি। যদি আমরা ঘুরে দেখো তো ভাই এই এক্স অক্ষটাকে যদি আমরা এইভাবে আনি, কি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এভাবে আমরা ভাই ঘুরাইতেই পারবো, ঘুরাইতেই থাকবো, ঘুরাইতেই থাকবো, ঘুরাইতে ঘুরাইতে কি ভাই আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারবো না, অসীম পরিমাণ আমরা যেতে পারবো, আমরা প্লাসের মান পাবো। এখন দেখো ভাই আরেকটা জিনিস, এখন যদি এক্স অক্ষকে আমরা নিচের দিকে বিপরীত দিকে ঘুরাই, তখন কি পাবো ভাই? -90 ডিগ্রি পাবো না, এই জায়গা থেকে -90 ডিগ্রি। আবার যদি আমরা এই জায়গায় কি পাবো ভাই? -180 ডিগ্রি। আবার ঘুরাইলে ভাই এই জায়গা থেকে দেখো ভাই তো আমরা মাইনাস একবারে ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো না। তাহলে ভাই আমরা কি বলতে পারি? এই জায়গা থেকে ত্রিকোণমিতিক কোণ থেকে আমরা নেগেটিভ কোণ উৎপন্ন করতে পারি। এবং ত্রিকোণমিতিক রেঞ্জটা কি হবে? ত্রিকোণমিতিক কোণের রেঞ্জটা হবে কি ভাই? হচ্ছে -ইনফিনিটি থেকে কি হবে ভাই? +ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ। এখন আমরা এই জায়গা থেকে চাইলে একবারে অসীম পরিমাণে মাইনাসের দিকে যেতে পারি, আবার কি অসীম পরিমাণে পজিটিভ দিকে যেতে পারি। তাহলে আশা করি আমাদের কোণ সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে যে টপিকটা শিখবো সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জ নির্ণয়। তাহলে আমরা দেখে নিই ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জ নির্ণয়টা কি ভাই। আমরা সকলেই জানি সাইন থিটার রেঞ্জ কি। সাইন থিটার রেঞ্জ হচ্ছে ভাই কি -1 থেকে +1 পর্যন্ত, তাই না? তাহলে এখন তাহলে cos থিটার রেঞ্জ কি হবে? সাইনের যেটা cos-এর ওইটাই। তাহলে cos থিটার রেঞ্জ কি ভাই? -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এটাকে যদি ভাইয়া দেখো তো এটা কিভাবে সংখ্যা রেখাতে আমরা কিভাবে এটাকে উপস্থাপন করতে পারি দেখো তো ভাইয়া। তাহলে এটা কি, এটা যদি আমরা ধরে নিই, এটা কি, এটা -1, এটা কি ভাইয়া? +1। তাহলে এতটুকু থেকে এতটুকু কি সাইন আর cos এর রেঞ্জ। আচ্ছা, তাহলে ভাইয়া cosec এর রেঞ্জ কি? এখন তোমরা বলতে পারো এটা তো ভাই অনেক কঠিন, কিন্তু না ভাইয়া এটা আসলে সোজা জিনিস। আমরা একটু যদি ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি তাহলে এটা সোজা হয়ে যাবে আমাদের কাছে। এখন দেখো ভাইয়া কোসেকটা কি? কোসেক কার বিপরীত? কোসেক ভাইয়া বলতে পারো সাইনের বিপরীত, তাই না? কোসেক যদি সাইনের বিপরীত, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেক কিসের বিপরীত ভাই? কজ এর বিপরীত। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখন আমরা তাহলে রেঞ্জটা কিভাবে নির্ণয় করব দেখো তো ভাইয়া। সাইন আর কজ এর রেঞ্জ কি? এটা ছিল না ভাইয়া। তাহলে যেহেতু কোসেক সাইনের বিপরীত, তাহলে আমরা কি বলতে পারি? এটা আরেকটার বিপরীতে যাবে। এটা ছিল কি, প্রথমটুকু ছিল কি এতটুকু থেকে এতটুকু সাইন আর কজ এর রেঞ্জ ছিল না ভাইয়া। তাহলে এটার বিপরীত রেঞ্জটা কি ভাই? এতটুকু থেকে এই যে এতটুকু হওয়ার কথা না? দেখো তাহলে ভাইয়া এতটুকু কি ভাইয়া? এই জায়গায় -1 থেকে কি ভাইয়া আমরা এদিকে আসতেছি, মানে কি মাইনাসের দিকে অসীম, মাইনাসের অসীম দিকে আসতেছি। তাহলে আমরা কি বলতে পারি? এতটুকু করতে ভাই আমরা -ইনফিনিটি যেতে পারি। যদি আমরা এতটুকু -ইনফিনিটি যেতে পারি, আবার এই জায়গা থেকে দেখো তো ভাই, তাহলে এটার বিপরীত কি হবে ভাই? প্লাস থেকে আমরা যদি এদিকে যাই, তাহলে কি +ইনফিনিটি পর্যন্ত আমরা যেতে পারি না ভাইয়া? +ইনফিনিটি পর্যন্ত যদি যাই, তাহলে ভাই আমরা রেঞ্জটা কেমন হবে দেখো তো।
-1 থেকে কি -ইনফিনিটি, তাহলে কি কোনটা কমতেছে ভাইয়া? দেখো তো কোনটা কমতেছে। -ইনফিনিটি থেকে যদি শুরু হয় আমাদের কি -1 পর্যন্ত। এখন এই জায়গায় আমরা কি চিহ্ন দিব? এই জায়গায় ভাই আমরা দিব থার্ড ব্র্যাকেট। এখন কেন থার্ড ব্র্যাকেট দেব এটা আমরা ফাংশনের চ্যাপ্টারে শিখে আসছি ভাইয়া, আমরা ওই জায়গায় ভালো করে দেখেছি, তাই এই জায়গায় বিস্তারিত আলোচনা করলাম না। এখন এই জায়গায় এতটুকু, আরেকটা তো আমাদের রেঞ্জ আছে, আরেকটা রেঞ্জ কি ভাইয়া 1 থেকে কি ভাইয়া +ইনফিনিটি পর্যন্ত, তাই না? +ইনফিনিটি পর্যন্ত এই জায়গায়। এখন এই দুইটাই তো রেঞ্জ ভাইয়া, দুইটাতে আমাদের যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করব ভাই? ইউনিয়ন সাইন দিয়ে আমরা এটাকে যুক্ত করে দিব, ঠিক আছে? এখন ভাইয়া কোসেকের যেটা সেকেরও রেঞ্জ ওইটাই। এখন কি হবে দেখো তো, এটা যদি হয় আমরা কি বলতে পারি -ইনফিনিটি থেকে -1, এই জায়গায় আমাদের কি চিহ্ন হবে ভাইয়া? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট যদি হয় এই জায়গায় দেখো কি হবে +1 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এই জায়গায় কি হবে ফার্স্ট ব্র্যাকেট। আর এটাকে কি দ্বারা আমরা যুক্ত করব ভাই? ইউনিয়ন দ্বারা যুক্ত করে দেব, ঠিক আছে? আচ্ছা এখন 10 এর রেঞ্জ কি? 10 এর রেঞ্জ ভাই আল্লাহর দুনিয়া যা কিছু আছে সবই বলতে পারো। এটা কি ভাই? এটা বলতে পারো এটা কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কিভাবে ভাই? সংখ্যা, যে সংখ্যা রেখা যা আছে সবই 10 আর কট হতে পারে, ঠিক আছে? রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারকে আমরা কিভাবে রেঞ্জ আকারে লিখতে পারি? এটাকে লিখতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে? তাহলে কট কি? কট রিয়েল নাম্বার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে? মনে থাকবে। আশা করি ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জ নির্ণয় সম্পর্কিত আর কোনো সমস্যা আমাদের থাকবে না। পরবর্তীতে আমরা যে টপিকটি শিখবো সেটি হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত। এখন মান নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো আমরা ক্লাস 9-10 থেকে করে আসতেছি, তারপরও আমাদের মনে কিছু না কিছু সংশয় থেকেই যায়। আশা করতেছি আজকের ক্লাসের পর থেকে আমাদের যে সংশয়গুলো বা যে প্রশ্নগুলো ছিল আর থাকবে না, বা অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। এখন দেখো আমরা এই জায়গায় প্রথম কোশ্চেনটা যদি দেখি ভাই, sin θ = কি দেওয়া আছে 4/5। এখন এই ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের একটা কি ভাই সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই ভাই, sin θ = কি ভাই 4/5 দেওয়া আছে। এটা কি সাগরের অবনতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় এটা কি 5/4। তাহলে আমাদের এই ভূমিটা কি হবে ভাই বলেন তো? ভূমিটা হবে 3, তাই না? যদি ভূমিটা 3 হয় কিভাবে আমি বলতেছি ভাই ভূমিটা 3? এখন এটা মনে রাখার জন্য আমরা সমকোণী ত্রিভুজের কিছু নির্দিষ্ট বাহু নিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি হয়, এগুলো আমরা মনে রাখতে পারি আমাদের কি ম্যাথ দ্রুত করার জন্য। যেমন 3, 4, 5 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, 5, 12, 13 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এগুলো আমরা মনে রাখলে কি ম্যাথটা খুবই দ্রুত করতে পারবো। কিন্তু আমরা যদি মনে নাও রাখি তারপর আমরা ম্যাথটা করতে পারবো, তাই না? যে কিভাবে করব? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার, তাহলে এটা যদি করি ক্যালকুলেশন করলে দেখবা ভাই 3 আসতেছে। এখন আমাদের কোশ্চেন করছে কি ভাই tan θ = what, cos θ = what, cosec θ = what। এখন এই ম্যাথটা করার জন্য দেখো তো আমাদের যদি করি এই জায়গায় tan θ = আমরা কি বের করব দেখো তো। tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যদি হয় আমরা সবগুলো বাহুর মান পেয়ে গেছি, তাহলে লম্ব বাই ভূমি কি 4/3। আচ্ছা এখন এই মানটা যে আমরা দিলাম এটা কিন্তু এখনো চিহ্ন দেই নাই আমরা। এটা চিহ্ন কি হবে, পজিটিভ না নেগেটিভ, কিভাবে চিন্তা করব আমরা? এটা চতুর্ভাগ নিয়ে চিন্তা করব। এখন চতুর্ভাগ নিয়ে যদি চিন্তা করি দেখো তো এই সাইনটা, এই সাইনটা কি ভাই এই জায়গায়ও থাকতে পারে, প্রথম চতুর্ভাগও পজিটিভ, এই দ্বিতীয় চতুর্ভাগও পজিটিভ। আমাদের কেন এটা চিন্তা করতেছি? কারণ এই জায়গায় ভাই আমাদের কি চিহ্ন দেওয়া আছে? পজিটিভ চিহ্ন দেওয়া আছে। কিছু নাই মানে কি পজিটিভ চিহ্ন দেওয়া আছে। এখন এটা যদি চিন্তা করি দেখো তো ভাই সাইনের পজিটিভ মান, সাইন কি দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, আর কি প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগেও সাইন থাকতে পারে। এখন আমাদের চিন্তা করতে হবে যে এই সকল মানগুলো প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ আর নেগেটিভ নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখো তো তাহলে tan θ, হ্যাঁ প্রথম চতুর্ভাগে tan θ পজিটিভ দিলাম পজিটিভ। আচ্ছা দেখি তো আমরা দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কিনা। দ্বিতীয় চতুর্ভাগে কি tan নেগেটিভ না? দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র sin আর কি cosec পজিটিভ। tan যদি নেগেটিভ হয় তাহলে এই জায়গায় একটা নেগেটিভ চিহ্ন হবে, তাই না? এখন ভাই cos θ এর মান কি হবে? cos কি কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় এটা কি হবে 3/5। 3/5 যদি 5 হয় আমরা এবার চিহ্ন নিয়ে দেখে নেব। প্রথম চতুর্ভাগে যদি cos হয় তাহলে cos কি পজিটিভ, কারণ কি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। আচ্ছা এবার দ্বিতীয় চতুর্ভাগটা যদি আমরা চিন্তা করি দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ না ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে এই জায়গায় কি হবে দেখো তোমার নেগেটিভ চিহ্ন হবে, তাই না? আচ্ছা এবার cosec এর বেলায় আসি। cosecটা কি ভাইয়া? cosec হচ্ছে sin এর বিপরীত, তাহলে sin এর যা মান হবে তাকে উল্টে দিলেই তো cosec এর মান, তাই না? এটা কি হবে 5/4। আচ্ছা এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো তো প্রথম চতুর্ভাগে cosec কি পজিটিভ, তাহলে দিলাম পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু cosec পজিটিভ, কি হবে sin যদি পজিটিভ হয় cosec ও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কি কে পজিটিভ? sin পজিটিভ আর cosec পজিটিভ। আচ্ছা তাহলে এটা শুধুমাত্র পজিটিভ। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এই পজিটিভ নেগেটিভ মানের ক্ষেত্রে আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটা দেখে নিই। এই জায়গায় দেখো তো ভাইয়া এই জায়গায় কি বলা আছে
এই যে এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি একটা কি রেঞ্জ দেওয়া আছে, তাহলে এটা মূলত ভাইয়া কি দেখো তো, এটা কি প্রথম চতুর্ভাগ না? প্রথম চতুর্ভাগে এই যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে বলে দেওয়া আছে কি আমাদের সকল কাজ হবে কি প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ, তাহলে আমাদের মূলত এটা নিয়ে কোনো চিন্তাই করা দরকার নেই প্লাস মাইনাস নিয়ে। তাহলে দেখো তো ভাই এই যে কি বলে দেওয়া আছে cos 2 থিটা। cos 2 থিটার সূত্রগুলো ভাই আমাদের অনেকেরই কঠিন মনে হতে পারে, বাট আমাদের একটু যদি মুখস্থ করে ফেলি, আই থিঙ্ক ত্রিকোণমিতিতে বেশিরভাগ সূত্রগুলোই আমাদের মনে করো মুখস্থ রাখতেই হবে। একটু মনে না রাখলে ত্রিকোণমিতি তোমার মজা লাগবে না। যত তুমি সূত্র পারবে ততই তোমাদের ত্রিকোণমিতি ভালো লাগবে। এখন দেখো ভাই cos 2 থিটা আমরা কিভাবে বের করে আনতে পারি? দেখো তো ভাই এই জায়গায় লিখে রাখছি যে 1 cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা। এটাকে যদি ভাই আমরা এই জায়গায় লিখি তাহলে কিভাবে লিখতে পারি? দেখো তো ভাই এই জায়গায় যদি লিখি, এই জায়গায় দেখো তো cos 2 থিটা cos 2 থিটা লিখলাম, ঠিক আছে। এখন এই জায়গায় এটাকে ওই পাশে পাঠাই, 2 টাকে এই পাশে নিয়ে আসি, দেখো তো কি হয় ইকুয়ালস টু 1 2 sin স্কয়ার থিটা হয় না? দেখো তো ভাই এরকম হয় না? এরকম হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এই কাজটা কেন করলাম? এই জায়গায় যদি ভাই থিটার সাথে কিছু গুণ থাকে, আমরা এটাকে শুধু থিটাতে আনার চেষ্টা করব, তাহলেই কি আমরা এই জায়গায় এই মানটা বসাইতে পারবো। এখন দেখো ভাই cos 2 থিটা 1 2 sin স্কয়ার থিটা যদি হয়, আমরা এই জায়গায় কি মানগুলো বসাই দিই, তাহলে 1 2 sin স্কয়ার থিটা, এই জায়গায় কি sin থিটার মান কি ভাই হাফ না? তাহলে এই জায়গায় কি হবে 1/2 স্কয়ার, তাহলে কি 1 2 1/4, তাহলে এটা কাটা, তাহলে কি থাকে ভাই আমাদের শুধু হাফ, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে ভাই যে ম্যাথটি আছে দেখো তো, এটা থেকে কি বলে দেওয়া আছে cos 12/13। cos 12/13 হলে আমরা একটা সমকোণী ত্রিভুজ ভাই আঁকি। দেখো তো এই যে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই জায়গায় কবরে কি ভূত আছে, cos মানে কি কবরে ভূত আছে, ভূমি ভাই অতিভুজ, ভূমি কি ভাই এই জায়গায় দেখো 12, অতিভুজ কি ভাই 13, তাহলে এই জায়গায় লম্বটা কি হবে? লম্বটা হবে কি? লম্বটা 5। এখন এটা কেন লম্ব 5 হবে তোমরা যদি চিন্তা করো, দেখো ভাই তোমাদের বলছি না কিছু নির্দিষ্ট বাহু মিলে আমাদের সমকোণী ত্রিভুজ হয়, এগুলো আমরা মনে রাখতে পারি। আমরা যদি মনে না রাখতে পারি তখন আমরা কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। দেখো তো এই জায়গায় পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমাদের কি হবে √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার করলে তুমি দেখবা এখানে 5 आंसरটা পাচ্ছো তুমি। আচ্ছা ঠিক আছে, এখন যদি এটা হয় দেখো ভাই tan 2 থিটার আমাদের মান চাইছে, আমরা কি ডাইরেক্ট এদিকে বসাতে পারবো না, কারণ এই যে কি দেওয়া আছে ভাই 2 থিটা যদি কোনো জায়গায় থাকে ভাই ওটাকে আমরা ভাঙিয়ে থিটাতে নেওয়ার চেষ্টা করব। থিটাতে যদি নেই দেখো তো ভাই কি আসে, এদিকে tan 2 থিটা থেকে আমাদের থিটাতে নেওয়ার জন্য আমাদের একটা সূত্র আছে, যে সূত্রটা কি দেখো তো ভাই tan 2 থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 tan স্কয়ার থিটা। এই সূত্রটা আমরা যদি এই জায়গায় অ্যাপ্লাই করি দেখো তো ভাই কি হয় 2 tan theta divided by 1 tan square theta। এই জায়গায় দেখো ভাই এটা কি সিঙ্গেল আকার আছে না, এই জায়গায় আমরা কি মান বসাই দিব। এই জায়গায় দেখো তো যদি মানটা বসাই আমাদের কি আসে 2 tan theta মান আমরা যদি এই জায়গা থেকে বের করে ফেলতে পারবো ভাই, tan theta মান এই জায়গায় কত ভাই দেখেন তো, লম্ব বাই ভূমি, লম্ব যদি হয় কত, লম্ব 5, ভূমি কত 12, এই জায়গায় আমরা কি করব ইনটু এই জায়গায় কি হয় 5/12 ডিভাইডেড বাই 1 কি হবে ভাই 5/12 স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেটর ডাইরেক্ট তোমাদের অ্যানসার চলে আসবে, ঠিক আছে। এখন এটা ভাই আমরা দেখো তো কি প্রসেসে করলাম, tan 2 থিটা আছে এটাকে আমরা কি থিটাতে নিছি, থিটাতে নিয়ে আমরা মানগুলো বসায় দিছি, ঠিক আছে। অলওয়েজ এই কাজটাই করব আমরা। এখন দেখো এই জায়গায় যদি করি, এই জায়গায় cos এর মান কি ভাই পজিটিভ আছে, cos এর মান যদি পজিটিভ থাকে দেখো তো আমরা যদি চতুর্ভাগ চিন্তা করি, এই জায়গায় চতুর্ভাগ চিন্তা করলে দেখো তো কোন জায়গায় cos পজিটিভ, প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে, তাই না? চতুর্থ চতুর্ভাগে, তাহলে এই জায়গায় কি ভাই cos পজিটিভ, তাহলে আমাদের tan এর মান কি হতে পারে ভাই, tan 2 থিটার মান একটা পজিটিভ হতে পারে একটা নেগেটিভ হতে পারে, তাহলে এই জায়গায় আমরা কি বলবো, এই জায়গায় আমরা বলবো কি প্লাস মাইনাস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আমরা মান নির্ণয়ের আরো বেশ কিছু ম্যাথ করব, যেখানে দেখো তো আমরা নাম দিয়েছি কি ইম্পর্টেন্ট এক্সট্রা ম্যাথ। কারণ কি, কারণ এই ম্যাথগুলো আমাদের বোর্ডে বহুবার এসেছে, এমনকি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এসেছে। এখন এই ম্যাথগুলো করার আগে আমাদের একটু ছোট্ট একটা কনসেপ্ট ভালো করে বুঝে নিতে হবে, যেখানে দেখো তো যদি ত্রিকোণমিতিক অনুপাতের পরে মানে কোণের আগে আর ত্রিকোণমিতিক অনুপাতের পরে যদি একটা মাইনাস থাকে, তখন আমরা কি করব, আমরা কি এটা রাখবো? অবশ্যই না। কারণ কি, তখন আমাদের ম্যাথটা করতে কমপ্লিকেটেড হয়ে যাবে। যদি এরকম হয় আমরা কি করবো ভাইয়া, মাইনাসটাকে টেনে সামনে নিয়ে আসবো, কি সাইন মাইনাস সাইন থিটা লিখবো। আর কোসেকের ক্ষেত্রে কি হবে, সেম হবে ভাইয়া মাইনাস কোসেক থিটা, ঠিক আছে, মাইনাস কোসেক থিটা। এই মাইনাসটাকে আমরা টেনে সামনে নিয়ে আসবো। আর যদি কজের ক্ষেত্রে কি হবে ভাইয়া, কজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কজ অলওয়েজ এই মাইনাসটাকে কি করবে ভাইয়া, হজম করে ফেলবে। আমরা কি লিখবো ভাইয়া, কজ শুধুমাত্র কজ থিটা লিখবো। সেকের ক্ষেত্রে কি, কজের বিপরীত নামে আছে, তাহলে সেকের ক্ষেত্রে সেম কাজই হবে, সেকও মাইনাসটাকে হজম করে ফেলবে। তখন কি হবে দেখেন তো ভাইয়া, সেক থিটা হবে, শুধুমাত্র সেক থিটা হবে। টেনের ক্ষেত্রে ভাইয়া মাইনাসটা আমরা আবার সামনে নিয়ে আসবো, সেম কটের ক্ষেত্রেও মাইনাসটা আমরা সামনে নিয়ে আসবো। যদি সামনে নিয়ে আসি দেখো তো কি হয়, কট থিটা, ঠিক আছে।
আমরা এই কাজটাই করবো অলওয়েজ। যদি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারি ভাইয়া, দেখো তো আমাদের নেক্সট আমাদের ম্যাথ গুলা একবারই আমাদের কাছে একদমই সোজা লাগবে, একদমই সোজা লাগবে। যদি হয় দেখো তো ভাইয়া, আমাদের প্রথম ম্যাথে কি বলছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13, এরকম যদি হয় দেখেন তো ভাইয়া, আমরা কি এইটাকে একটা সমকোণী ত্রিভুজ ইমাজিন করে আমরা কি দেখতে পাই না? দেখেন তো এই জায়গায় কি সাইন কি ভাইয়া, সাগরের অবনতি, লম্ব বাই অতিভুজ, লম্ব যদি কি বলছে 5/13, অতিভুজ 5, যদি অতিভুজ লম্ব যদি 13 হয়, অতিভুজ কি 13 হয়, তাহলে ভাইয়া ভূমিটা কি, ভূমিটা অবশ্যই এই জায়গায় কি হবে, 12 হবে। কেন না? কারণ কি, কারণ এই জায়গায় 5, 12, 13 নিয়ে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়। তোমরা কি করতে পারো, পিথাগোরাস এই জায়গায় অ্যাপ্লাই করে 12টা বের করে ফেলতে পারো। এখন দেখো ভাইয়া, আমরা যদি সমকোণী ত্রিভুজের সবগুলো বাহুর মান যদি আমরা পেয়ে যাই, তখন কি ভাই আমরা এই যে কোন ত্রিকোণমিতিক অনুপাত দেখো ওইটার মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা করে ফেলি ভাইয়া। এই জায়গায় কি বলা আছে, tan থিটা প্লাস sec থিটা, আমরা ম্যাথটা করে ফেলি। এই জায়গায় tan থিটা প্লাস, এই জায়গায় দেখেন তো ভাই sec, sec কি মাইনাসটাকে হজম করে ফেলে, তাহলে কি হবে প্লাস sec থিটা ডিভাইডেড বাই কি আছে ভাইয়া, cot থিটা, cot থিটা। এই জায়গায় cosec থিটা, cosec থিটার ক্ষেত্রে ভাই আমাদের একটু লক্ষ্য করতে হবে যে cosec থিটা কি মাইনাসটা হজম করতে পারে না। cosec থিটার ক্ষেত্রে আমরা মাইনাসটা অলওয়েজ সামনে এনে দিই, cosec কি হবে, মাইনাস হবে, cosec থিটা। এটার মান নির্ণয় করতে বলছে আমাদের, ঠিক আছে? এটা যদি মান নির্ণয় করতে বলে, দেখেন তো ভাইয়া tan এর মান কত হবে, tan কি ভাইয়া বলেন তো, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই যদি ভূমি হয় তাহলে এটা কত ভাই, 5/12। এখন এই ব্যাপারটা আমাদের আরেকটু চিন্তা রাখতে হবে যে এইটা, এটা ভাই আমাদের কি একটা রেঞ্জ দিয়ে দিছে না ভাইয়া, 90 ডিগ্রি থেকে কি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তাহলে দেখেন তো π/2 থেকে পাই রেঞ্জটা কই, দেখেন তো এটা কি আমাদের π/2 মানে 90 ডিগ্রি না, এটা কি ভাই আমাদের পাই না, তাহলে এটা থেকে এটা কি ভাই দ্বিতীয় চতুর্ভাগে না, এটা কি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে। যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে, দেখেন তো ভাইয়া আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কি টেনটা কি পজিটিভ, না ভাইয়া টেন নেগেটিভ, তাহলে আমাদের সামনে কি একটা মাইনাস বসিয়ে দিতে হবে। এবার দেখেন ভাইয়া পজিটিভ সেকের ক্ষেত্রে আছে, সেকের আমরা মানটা পরে দিই। তাহলে এই জায়গায় দেখেন তো ভাইয়া সেক, সেক সেক কি কি ভাইয়া, সেক হচ্ছে কি কজ এর বিপরীত, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হবে ভাই, অতিভুজ ভাইয়া ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে এটা কি হবে অতিভুজ 13, ভূমি 12। আর এই সেকটা কি ভাই দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, এই জন্য এই জায়গায় নেগেটিভ সাইন। এরপর দেখেন তো তাহলে এই জায়গায় কি হবে, আমাদের নিচে কি আছে কট, কটের জন্য আমরা কিছুই করবো না, কটে এই যে 5/12 আছে, এটা উল্টে দিব, কারণ কি কট কি 10 এর বিপরীত, তাহলে কি হবে 12/5। আর কটের সামনেও কি একটা নেগেটিভ সাইন হবে, কারণ কি কট দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। আচ্ছা, এরপরে কোসেকের ক্ষেত্রে, কোসেকের ক্ষেত্রে কি হয় দেখেন তো ভাইয়া, কোসেক, কোসেক কি ভাইয়া সাইনের বিপরীত না, তাহলে আমাদের এই জায়গায় সাইন কত দেওয়া আছে 5/13, তাহলে এটাকে আমরা উল্টিয়ে দিলেই হবে কি 13/5। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আশা করি তোমরা আমার থেকে ভালো বের করে পারবে। এই ম্যাথটি যদি বুঝতে পারো, আশা করি যে 2 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের, এটা তোমরা নিজ দায়িত্বে করতে পারবে। তো পরবর্তীতে আমরা যে ম্যাথগুলো করব সেটি হচ্ছে ধারা সংক্রান্ত ম্যাথ। এই ম্যাথগুলো আমাদের বোর্ডে অনেক কমই আসে ধরতে গেলে, বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এগুলো এমসিকিউ আকারে দিয়ে দেয়। কিন্তু আমরা প্রথমে আগে দেখি সিকিউতে কিভাবে করতে হয়, তারপর আমরা এমসিকিউতে শর্ট ট্রিক্স দেখে নেব। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথগুলো করার জন্য দেখো তো, এগুলো ধারা সংক্রান্ত, দেখো তো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, কি 10 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি এগুলো ভাইয়া সমান্তর ধারা। সমান্তর ধারা যদি হয়ে থাকে তাহলে দেখো তো এই ম্যাথগুলো আমরা কেউ প্রথমত আমরা 1 নাম্বারটা করলে, দেখো তো যদি করি, এই যে আমরা ম্যাথগুলো সম্পূর্ণ ম্যাথটা আগে উঠিয়ে নেই। 10 ডিগ্রি প্লাস এই যে স্কয়ার সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 প্লাস সাইন স্কয়ার 80 ডিগ্রি। আচ্ছা, এখন যদি এতটুকু হয়, দেখো তো এই জায়গায় যদি আমরা কয়টা পদ আছে, এই জায়গায় যদি আমরা করে দেখি 1 2 3 4 5 6 7 8, 8টা পদ আছে। 8টা যদি পদ থাকে ভাইয়া, দেখো তো এই জায়গায় আমরা কি করতে পারি, এই সকল ম্যাথে আমরা অবশ্যই জোড়ায় 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 থাকলে আমাদের জন্য সুবিধা। কিভাবে দেখো তো, আমরা প্রথম পদকে শেষ পদের সাথে লিখবো। কিভাবে লিখবো এটা সবসময় মনে রাখবো, একটু প্রথম একটু মুখস্থ রাখবে এই ম্যাথটা, এরপর দেখবো আমরা কিভাবে করি। প্রথম পদ, এই যে প্রথম পদের সাথে আমরা শেষ পদকে আনবো। যদি আনি দেখো তো সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 80 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি, সাইন স্কয়ার 20 ডিগ্রি
প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি যদি হয় আবার প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি এই যে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। যে প্রথমটার সাথে শেষেরটা আবার দ্বিতীয়টার সাথে শেষেরটার আগেরটা এভাবে আমরা যুক্ত করতেছি। যদি হয় দেখো তো আবার সাইন স্কোয়ার এই জায়গায় কত হবে 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত 50 ডিগ্রি হবে। যদি হয় দেখো তো এবার আমরা এই ম্যাথগুলোকে কিভাবে বিবেচনা করতে পারি। তোমরা যদি একটা জিনিস জানো কিনা দেখো তো, এই যে আমরা যদি সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কজ স্কোয়ার 30 ডিগ্রি, মানে শুধু স্কোয়ার বাদ দাও, কজ স্কোয়ার থাকলেও যা না থাকলেও তা, কজ স্কোয়ার 30 ডিগ্রি লিখতে পারি কিনা। এখন স্যার কিভাবে লিখছেন, ভাই কিভাবে লিখছেন, যদি লিখি দেখো তো ভাইয়া এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এই যে সাইন এই জায়গায় আমরা দেখো তো 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি ভাইয়া 30 ডিগ্রি। যদি লিখি দেখো তো এই জায়গায় এটা তো লিখতে পারি আমরা, তাই না, এটা লিখতে পারলে এই জায়গায় দেখো তো মনে মনে আমাদের একটা 1 গুণ আছে, গুণ থাকলে এটা কি ভাই এন এর মান বিজোড় হইলে কি ভাই আমাদের দেখো তো সাইনটা কি কজ হয়ে যাবে না, সাইন কজ হইলে এই জায়গায় সূক্ষ্মকোণ ডিরেক্ট বসে যাবে কি 30 ডিগ্রি। তাহলে দেখো তো এই জায়গায় আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এই জায়গায় স্কয়ার থাকলে আমরা সেম কাজটাই করতে পারবো, স্কয়ার থাকলেও যা না থাকলেও তা। আচ্ছা এরপর দেখো তো ভাই আমরা কি করতে পারি, আবার যদি মানে সাইন 10 ডিগ্রি কে আমরা কি লিখতে পারি ভাই, cos কি লিখবো cos 80 ডিগ্রি, এই ব্যাপারটা যাতে ভাই আমাদের মাথায় থাকে, এতটুকু মাথায় রাখলে দেখো তো এই ম্যাথগুলো আমাদের জন্য একবারই সোজা হয়ে যাবে। যদি হয় দেখো তো ভাই এই জায়গায় আমরা এটা কি লিখতে পারি, আমি এটা মুছে দিই, এই জায়গায় আমরা এটা কি লিখবো, যদি লিখি দেখো তো sin স্কয়ার 10 ডিগ্রি, এটা কি লিখতে পারি ভাই cos স্কয়ার 10 ডিগ্রি লিখতে পারি না, পারি, অবশ্যই পারি। এবার দেখো তো ভাই তাহলে এই জায়গায় এটা কি লিখতে পারি sin স্কয়ার 20 ডিগ্রি, এটা কি ভাই আমরা cos স্কয়ার 20 ডিগ্রি লিখতে পারি না, 70 ডিগ্রি কে দেখো তো লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে যদি লিখতে পারি এরপর দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, এই জায়গায় sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি কে ভাই আমরা cos স্কয়ার 30 ডিগ্রি লিখতে পারি না, cos স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা এরপর এটাকে ভাই প্লাস sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস sin স্কয়ার 50 ডিগ্রি কে ভাই আমরা cos স্কয়ার 40 ডিগ্রি লিখতে পারি, cos স্কয়ার 40 ডিগ্রি। এখন দেখো ভাইয়া এটা আমাদের একটা সূত্র মনে আছে কিনা, ছোটবেলার সূত্র, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। দেখো তো এই জায়গায় থিটার মান সমান না 10 ডিগ্রি 10 ডিগ্রি 40 ডিগ্রি 40 ডিগ্রি 20 ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে কি আমাদের ওই সূত্রে পড়ে, ওই সূত্রে পড়ে দেখো তো আমাদের কি হয় 1 এটার জন্য 1 এটার জন্য 1 প্লাস 1 এটার জন্য 1 প্লাস 1 এটার জন্য 1, তাহলে আমাদের কি হবে 4 হয় ইকুয়ালস টু 4। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া আমরা যদি প্রথম ম্যাথটা বুঝতে পারি দেখো তো আমাদের দ্বিতীয় ম্যাথটা কি নিজ দায়িত্বে করে ফেলতে পারবো না, সেম ম্যাথ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বলে দেখলে দেখবা যে আমাদের 10টা পদ পাই, তাহলে আমরা ম্যাথটা সুন্দর করে করে ফেলতে পারবো। কিন্তু এবার দেখো তো ভাইয়া আমাদের এই 1 নাম্বার ম্যাথটাই আমরা যেই টাইপে করছি আমরা এটা চাইলে খুবই সহজে করে ফেলতে পারি। তাহলে দেখো তো ভাই এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা করার জন্য প্রথম ম্যাথটা আমরা খুবই সহজে করে ফেলবো। দেখো তো কিভাবে, এটার জন্য সূত্র হচ্ছে ভাই যদি এটা সমান্তর ধারা হয় তাহলে আমরা কি হবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 করলে দেখবা আমাদের আনসারটা চলে আসছে, বুঝতে পারছো, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 করলে এই ম্যাথের আমাদের আনসার চলে আসবে। যদি এরকম হয় দেখো তো ভাই আমরা প্রথম ম্যাথটা এই ট্রিক্সের মাধ্যমে যদি করে ফেলি, এই জায়গায় কয়টা পদ ছিল ভাই আমাদের সবার মনে আছে কতটা, 8টা যদি পদ থাকে দেখো তো 8 ডিভাইডেড বাই 2 করলে কি আমাদের চলে আসে না 4, আর আমাদের এই ম্যাথটার অ্যানসার কি আসলে ভাই 4 ই আসছিল। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা করি তাহলে এখন যদি তোমাদের ভাই বলি 3 নাম্বারটা ম্যাথটা করো, তোমরা কি বলবো হ্যাঁ এতগুলো পদ কিভাবে করব, আসলে এটা খুবই সোজা। আমরা যদি দুই একটা সূত্র মনে রাখি তাহলে আমাদের এটা আরো সোজা হয়ে পড়ে। দেখো তো ভাই এই জায়গায় আমরা কি পদ সংখ্যা নির্ণয়ের আমাদের একটা সূত্র ছিল না, পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি ভাই বলেন তো, পদ সংখ্যা ইকুয়ালস টু কি ভাইয়া শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কি ভাইয়া ব্যবধান যদি হয় কি প্লাস 1। মনে পড়ে কিনা দেখো তো ভাইয়া এই সূত্রটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি না, এই
এই সূত্রের মাধ্যমে আমরা যদি পদ সংখ্যা বের করে ফেলতে পারি ভাইয়া, দেখো তো এই ম্যাথ পারা থেকে আমাদের কি কেউ আটকাতে পারবে? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ঠিক এই সোজা সোজা ম্যাথ গুলো আসে। আমরা যদি দেখো তো ভাইয়া এই ম্যাথ গুলো করি কিভাবে করতে পারি, তাহলে 3 নাম্বার ম্যাথটা আমরা যদি করি, দেখো তো 3 নাম্বার ম্যাথটা যদি করি, এই জায়গায় কি করতে হবে? আমাদের প্রথমে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা যদি বের করি তাহলে কিভাবে করতে পারি ভাইয়া দেখেন তো। পদ সংখ্যা ইকুয়ালস টু কিভাবে বলছে, শেষ পদ কি ভাইয়া 179 যদি হয়, প্রথম পদ কি ভাইয়া 5 মাইনাস 5 যদি হয়, নিচে কি হবে ব্যবধান, ব্যবধান কত 5 থেকে 11 ভাইয়া 6 করে ব্যবধান, আর কি প্লাস 1 যদি হয়। দেখেন তো ভাইয়া এটা আমরা কিভাবে করতে পারি, এটা যদি আমরা করি ডাইরেক্ট, দেখেন তো কিভাবে আসে। এটা কি হবে 179 মাইনাস 5 ডিভাইডেড বাই কি 6, 29 আসে ভাইয়া। 29 যদি আসে দেখেন 29 আর কি প্লাস 1 প্লাস কি 30টা পদ। এখন কি ভাই আমাদের কি এই জায়গায় আমরা কি এই ম্যাথের ফর্মুলা ইউজ করতে পারি না, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, তাহলে কি 30 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কি 15। ম্যাথের आंसर কি 15। খুবই সহজে এবং খুবই শর্টকাটে আমরা এই ম্যাথগুলো করতে পারি। আচ্ছা ভাইয়া, পরবর্তীতে যে ম্যাথটা আছে এটা যদি আমরা দেখি, দেখো তো এই জায়গায় কি ভাইয়া, দেখো তো বিজোড় সংখ্যক আছে না, কি 10 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমরা যদি গণি, দেখো তো এটা যদি করি, এই যে কয়টা পদ আছে ভাই 9টা পদ। 9টা পদ থাকলে আমরা কি করব ভাইয়া, 9টা পদ থাকলে আমরা জোড়ায় জোড়ায় নিলে যেটা এক্সট্রা থাকবে ওইটাকে আমরা বাদ দিয়ে দিব। দেখো তো sin 10 ডিগ্রি সাথে কি sin 80 ডিগ্রি যায়। sin 80 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি ভাই বলেন তো? sin 80 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি cos কি cos 10 ডিগ্রি, মানে কি cos স্কয়ার 10 ডিগ্রি। এরপরে এই জায়গায় আছে না ভাইয়া sin স্কয়ার 70 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ভাই cos স্কয়ার 20 ডিগ্রি। এটা যদি লিখতে পারি, দেখেন তো ভাই আমাদের এটার সাথে যাবে এটা, এটার সাথে যাবে এটা, তাহলে sin স্কয়ার 90 ডিগ্রি এটা খালি থাকবে না ভাই, sin স্কয়ার 90 ডিগ্রিকে আমরা খালি রেখে দিব। এখন দেখেন ভাই আমরা কি করছিলাম ভাই, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 করলে আমাদের आंसर আসে যখন আমরা জোড় করি। এখন দেখেন এই 8টা তো জোড় আছে, তাহলে কি হবে ভাই 8 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 4, তাই না? ডাইরেক্ট আমরা 4 লিখে দিই। 4 যদি লিখে দিই তখন দেখো তো ভাই কি হয়, এরপরে কি প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি আছে না, sin স্কয়ার 90 ডিগ্রি আছে, তাহলে sin স্কয়ার 90 sin 90 ডিগ্রির মান কত ভাই সবাই বলো 1। sin 90 ডিগ্রির মান যদি 1 হয়, sin স্কয়ার 90 ডিগ্রির মান কি হবে 1 স্কয়ার। আর 1 স্কয়ার 1 এর উপরে স্কয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত 4 প্লাস 1, তাহলে আমাদের आंसर কি 5। আশা করি সকলেই বুঝতে পারছো।